সাধারণ যে মানুষ যারা তারা ইলিশ মাছ কিনতে এসে ইলিশ মাছ কিনতে পারি না। আমদানি কমে, নদীতে যদি পানি হইতো তাহলে ইলিশ মাছ আমদানি হতো। আর ঘাটতির কারণেই বর্তমানে দামের অনেকে বৃদ্ধি আছে। মন করছে 1,16,000 টাকা। এই বছর বৃষ্টি বদল বানবন্যা কম থাকার কারণে নদীতে উৎপাদ না হয়, মাছের সংখ্যা খুবই কম। পাবদা মাছ 500 টাকা কেজি, কাতাল মাছ 450। শুক্রবার হলে প্রচন্ড দাম বাড়ায় দেয়, কাস্টমার বেশি দেখে। মাছের দাম খুবই অস্বাভাবিক, মানে এটা সেটা বলে দাম কোনো না কোনো বৃদ্ধিতেই আছে। কেনার পরিমাণ কমায় দিতে হচ্ছে। সম্পা, নিষেধাজ্ঞা শেষেও জেলেদের জালে ইলিশের দেখা কম, অন্যান্য মাছের সরবরাহ বাজারে কম রয়েছে। এবং এই সরবরাহ কমার কারণে কিন্তু যারা গৃহকর্তা আছেন তারা যখন বাজারে যাচ্ছেন দেখা যাচ্ছে একদম বাজারের ব্যাগের তলানিতে গিয়ে ঠেকছে মাছের অবস্থান। শাফিন সান্ধ্য বাজারে নিয়ে থাকছে বিস্তারিত। আর পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমরা দুজন, আমি শম্পা বিশ্বাস এবং আমি তানজিম শাফিন। ওইখানকার আইডি কার্ড ছিল না, কোম্পানির উপরে একটা জরিমানা আসে, এরপরে আমাদের উপরে একটা জরিমানা আসে। কোম্পানির জরিমানাটা পে করতে লেট হয়েছে, এই জন্য আমাদের মনে করেন প্রায় 1 মাস 9 দিনের মতো জেলে থাকতে হয়েছে। মানুষজনের কাছ থেকে ধার কর্জ করে আমি প্রবাসে যাচ্ছি। যারা দালাল ধরে যায় এটা মানে তো বিপদের কোনো শেষ নাই। মধ্যস্বত্বভোগী যে রিক্রুটমেন্ট সিস্টেম, সেটাকে কি করে আসলে একটা ওয়ান স্টপ সেন্টার বা একটা ডিজিটালাইজেশন প্রক্রিয়ার মধ্যে আনা যায়, সেটা আমাদের যেমন নিশ্চিত করতে হবে। পাশাপাশি কিন্তু যে যাচ্ছে তারও দায়িত্ব রয়েছে। একজন মানুষ 5 লক্ষ টাকা দিয়ে যাচ্ছে, এই 5 লক্ষ টাকার একটা বড় অংশ কিন্তু বিদেশে চলে যাচ্ছে। এইটা কমানোটা আসলে এটা দায়িত্ব হচ্ছে রাষ্ট্রের। শাফিন, অভিবাসনে একজন বাংলাদেশির গড় ব্যয় 4 লাখ টাকার বেশি এবং দেখা গিয়েছে যে মাসিক গড় আয় 23,000 টাকা মতো। সেক্ষেত্রে অভিবাসন ব্যয় তুলে নিতে প্রায় 1.5 বছরের মতো সময় লেগে যাচ্ছে। তারপর পরিবারকে বাড়তি অর্থ যোগানোর যে বিষয়টি সেটি আসছে, তখন সেখানে চাকরির নিশ্চয়তারও একটা শঙ্কা রয়েছে। রিক্রুটিং ব্যবস্থাপনা আরও জোরদার করার তাগিদ দিচ্ছেন বিশেষজ্ঞরা। এ নিয়ে বিস্তারিত জানাবো, তবে শুরুতেই মাছ বাজারের প্রসঙ্গ। সাপ্তাহিক ছুটির দিনে বাজারে ক্রেতা সমাগম থাকলেও স্বস্তি নেই মাছের বাজারে। সব ধরনের মাছ দাম কেজিতে বেড়েছে 100 টাকা পর্যন্ত, তবে সব থেকে চড়া ইলিশের দাম। বরিশাল, বরগুনা ও চাঁদপুরের বাজারে সংকট দেখা দিয়েছে ইলিশের। সহকর্মীদের তথ্য ছবি নিয়ে বিস্তারিত জানাচ্ছেন শামীমা রহমান শামী। সাপ্তাহিক ছুটি, তাই সকাল হতেই মাছের বাজারে হাজির গৃহকর্তারা। তবে দামের চাপে ব্যাগের তলানিতে মাছ নিয়ে ফিরতে হয়েছে অনেককে। বরিশালের পোর্ট রোডের ইলিশের পাইকারি বাজার। এই বাজার যেন সাধারণের নাগালের বাইরে। আকাশ ছোঁয়া দাম ইলিশের। সরবরাহ কম থাকায় পাইকারি মাছের বাজারে 1 কেজি ওজনের প্রতিমন ইলিশ বিক্রি হচ্ছে 95,000 টাকায়, আর 400 থেকে 600 গ্রাম ওজনের ইলিশের পাইকারি মন 42,000 টাকা। তবে এই দামের সমীকরণ মেলে না খুচরা বাজারে, যেখানে আরও চড়া দামে বিক্রি হচ্ছে ইলিশ। 1 কেজি ওজনের ইলিশ কিনতে ক্রেতাদের গুনতে হচ্ছে 1375 থেকে 1400 টাকা। বিক্রেতারা বলছেন নদীতে মাছ না মেলায় তৈরি হয়েছে সংকট, আর ক্রেতারা বলছেন সরবরাহ বাড়লেও চড়া দামে ইলিশ কিনতে হয় তাদের। বাজারে আসা ইলিশের তো কোনো দেখা পাচ্ছি না। অন্য মাছেরও বাজারও একই অবস্থা, একেবারে পকেট খালি হয়ে যায়। মাছের বাজারে আসলে পকেট পুরোপুরি খালি। সাধারণ যে মানুষ যারা তারা ইলিশ মাছ কিনতে এসে ইলিশ মাছ কিনতে পারি না, কারণ এত দাম দিয়ে ইলিশ মাছ কেনা তো সম্ভব নয়। 300 গ্রাম 250 গ্রাম ইলিশ মাছের কেজি 1000 টাকা, এটা সাধারণ ক্রেতার পক্ষে ক্রয় করে খাওয়া সম্ভব না। এই বছর বৃষ্টি বদল বানবন্যা কম থাকার কারণে নদীতে উৎপাদ না হয়, মাছের সংখ্যা খুবই কম। যে পরিমাণ মাছ বর্তমানে আমদানি হয়, সে পরিমাণ ঘাটতি পূরণ হয় না, অনেক ঘাটতি আছে। আর ঘাটতির কারণেই বর্তমানে দামের অনেক বৃদ্ধি আছে। এদিকে বরগুনার খুচরা বাজার ঘুরে ইলিশের দেখা পাচ্ছেন না ক্রেতারা। বাজারে উধাও 1 কেজি ওজনের মাছ, তাই বাধ্য হয়ে ক্রেতারা 500 গ্রাম ওজনের ইলিশ কিনছেন 1300 টাকায়। ব্যবসায়ীরা বলছেন 1 সপ্তাহের ব্যবধানে মন প্রতি মাছের দাম বেড়েছে 20,000 টাকা। এদিকে সরবরাহ বেশি থাকলেও রুই ও কাতল মাছ 30 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 380 টাকায়। মাছের সরবরাহ খুব কম, কেজি ইলিশ মাছ 500-2500 টাকা কেজি। মাছ কম, এই জন্য মাছের দাম একটু বেশি। মাছ হইলে মাছের দাম আরো কম। ইলিশের সরবরাহ সংকট চাঁদপুরের বড় স্টেশন মাছঘাটেও। 1 কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে 2400 থেকে 2500 টাকায়, যা অন্য সময় বিক্রি হয় 1300 থেকে 1400 টাকায়। প্রতিদিন আসে ঘুরে যায় আর কি, ইলিশের চেহারা দেখে যায়, কিন্তু সামর্থ্য আসলে কুলায় না। যেহেতু ইলিশের কেজি 2600-2700 টাকা কেজি। সাদা আছে কিন্তু শান্ত থাকে না, মাছ কিনে খাওয়ার মতো। দামটা কম হলে সবাই কিনে খাইতে পারেন। ঘাটে আপনার মাছ নেই, না থাকার কারণেই দামটা অনেকটাই বেশি। আমি একটা মাছ কিনলাম, তার মন করছে 1,16,000
16,000 টাকা। এটা অন্য সময় 80,000 কিংবা 75,000 এরকম থাকতো। এদিকে চড়া দামের কারণে চট্টগ্রামে মাছ না কিনে বাড়ি ফিরছেন অনেক ক্রেতা। সপ্তাহের ব্যবধানে প্রায় সব ধরনের মাছে কেজিতে দাম বেড়েছে 100 টাকা পর্যন্ত। প্রতি কেজি রুই মাছ বিক্রি হচ্ছে 350 থেকে 400 টাকায়, আর কাতল মাছ 380 টাকা থেকে 500 টাকা, আর পাবদা মাছ বিক্রি হচ্ছে 500 টাকা কেজি দরে। পাবদা মাছ 500 টাকা কেজি, কাতল মাছ 450। সমুদ্রের মাছ একদম কম পড়তেছে, একদিন পড়লে মনে করেন আবার 2 দিন পড়ে না, 2 দিন পড়লে আবার 4-5 দিন পড়ে না, এই জন্য মাছের চাহিদা একটু বেশি। দাম অবশ্যই আগের থেকে একটু বাড়তি, কারণ মাছ কম। স্বস্তি নেই ময়মনসিংহের মাছের বাজারেও। সেখানেও সপ্তাহের ব্যবধানে সব ধরনের মাছের দাম বেড়েছে কেজিতে 30 থেকে 50 টাকা পর্যন্ত। একদিকে খাদ্য দাম বেশি, খাদ্যের কারণে অনেক চাষিরা পুকুর ফিশারি খালি রাখছে, ফিশারি মাছ চাষ করে। মাছের বাজারের এমন লাগামহীন পরিস্থিতিতে সরকারি নজরদারি বাড়ানোর বিকল্প নেই বলছেন ক্রেতারা। শামীমা রহমান শাম্মী, এখন। এদিকে ছুটির দিনে রাজধানীর বাজারে সপ্তাহের ব্যবধানে বেড়েছে সব ধরনের মাছের দাম। সেদিক থেকে সবচেয়ে চড়া ইলিশের দাম, ফলে আমিষের চাহিদা মেটাতে দর কষাকষি করতে হচ্ছে ক্রেতাকে। আরো জানাচ্ছেন রাব্বি হোসেন। মানুষের দেহের আমিষের চাহিদা পূরণ করে থাকে মাছ। ছুটির দিনে রাজধানীর মাছের বাজারগুলোতে দেখা যায় ভিড়। দরদাম করে সাধ্যের মধ্যে মাছ কিনতে ভিড় করছেন ক্রেতারা। তবে দাম বেশি চাওয়ায় বাজেট নিয়ে শঙ্কিত ক্রেতারা। মাথা ঘুরে পড়ে যাওয়ার মতো অবস্থা, যাদের লিমিটেড ইনকাম, একটু ঘোরাফেরা করে কিছু টুকটাক কিনে চলে যাওয়া, বাসায় বুঝ দেওয়া যে আজকে মাছ উঠে নাই, আজকে মাছে পাওয়া যাচ্ছে না, এইসব কথা বলা, নতুবা মানে মাছ কিনা কোনোভাবেই সম্ভব না। কথা বলার সুযোগ নাই, মানে এটা তো আসলে ফিক্সড কোনো দোকান না, কিন্তু তারপরও দাম বলে কোনো লাভ নেই। তারা যে দামে ওই দামে স্থির, তাতে কি হচ্ছে আমার কেনার পরিমাণ কমায় দিতে হচ্ছে। সপ্তাহের ব্যবধানে দেশি, চাষের কিংবা সামুদ্রিক সব ধরনের মাছের দাম বেড়েছে কেজি প্রতি 50 থেকে 100 টাকা। দেশি মাছের মধ্যে শিং 500 থেকে 550 টাকা, মলা 650 থেকে 700 টাকা, ট্যাংরা 650 থেকে 700 টাকা, কাচকি মাছ 400 থেকে 450 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। পাশাপাশি কিছুটা কম থাকা পাঙ্গাস মাছের দামও বাড়তি। এদিকে বাজারে ইলিশের দাম বেশ চড়া। আকারভেদে কেজি প্রতি বিক্রি হচ্ছে 2200 থেকে 2400 টাকা। প্রতিদিনই দাম বাড়ায় কমছে ইলিশ কেনার সক্ষমতা, তাই বাজেট কাটছাট করে মাছের চাহিদা পূরণের চেষ্টা ক্রেতার। চিংড়ি মাছটা অ্যাফোর্ডেবল প্রাইসে নাই, যে ছোট চিংড়ি আগে যেগুলি আমরা 400-450 দিয়ে কিনতাম, এখন 700, মানে একদম আপনি যদি বাজার শেষে যান তাও 650 কমে দিচ্ছেন। সরবরাহ কম এগুলো বলে বলে এই সমস্ত অজুহাতে ওরা দামগুলো বাড়ায় দেয়। শুক্রবার হলে প্রচন্ড দাম বাড়ায় দেয়, কাস্টমার বেশি দেখে, কাস্টমার দেখে ওরা ডবল দাম নেয়। বিক্রেতাদের সেই পুরনো অজুহাত, মাছের সরবরাহ কম। 10-50 টাকা বেশি আছে, কিন্তু বাজারে ক্রেতা কম। কিন্তু নদীর মাছটা একটু কম, পানি বাড়লে মাছ আমদানি হইলে আবার দাম কমে যাবে। নদীতে পানি না, ইলিশ মাছ আমদানি কমে। নদীতে যদি পানি হইতো তাহলে ইলিশ মাছ আমদানি হতো। বৈশাখের আগে বেচছে আপনার 2000-1800 টাকা বেচছে, অনেক বৈশাখের দাম বেশি ইলিশ মাছের। দিন দিন অস্বাভাবিক হারে বাড়ছে মাছের দাম। এতে আমিষের চাহিদা মেটাতে হিমশিম অবস্থা নিম্নবিত্ত সহ সব শ্রেণী পেশার মানুষের। মাছের দাম নাগালে আনতে সরবরাহ বাড়ানোর পাশাপাশি বাজার তদারকির দাবি ক্রেতাদের। রাব্বি হোসেন, এখন, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, টুঙ্গিপাড়ার মতো সারা দেশেই সমবায়ের ধারণা ছড়িয়ে দিয়ে বাড়াতে হবে কৃষি উৎপাদন। এর মাধ্যমে মানুষের জীবনমান উন্নয়ন হবে। দুপুরে নিজ নির্বাচনী এলাকা টুঙ্গিপাড়া একটি বাড়ি একটি খামার প্রকল্পের সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় একথা বলেন প্রধানমন্ত্রী। শেখ রাশেদুজ্জামানের ছবিতে বিস্তারিত জানাচ্ছেন হাসিব বিল্লাহ। একদিনের ব্যক্তিগত সফরে নিজ নির্বাচনী এলাকা গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। টুঙ্গিপাড়ায় পৌঁছে শুরুতেই বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। এ সময় পরিবারের সদস্য ও দলীয় নেতাকর্মীর সঙ্গে দোয়া মোনাজাতে অংশ নেন সরকার প্রধান। পরে টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয় প্রাঙ্গণে দাঁড়িয়ারকুল সমবায় সমিতির সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন এই সমিতির উপদেষ্টা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। এই পরিবারের জন্য এটা হচ্ছে ক্ষুদ্র সঞ্চয়ের ব্যবস্থা। সভায় সমবায় সমিতির গুরুত্ব তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, এর মাধ্যমে দারিদ্র্য বিমোচন হবে এবং মানুষের জীবনমান উন্নয়ন হবে। সমবায়ের ধারণা সারা দেশে ছড়িয়ে দিতে হবে। আমরা এই সমবায়ের মাধ্যমে প্রত্যেকটা পরিবারকে যে সহযোগিতা করব, সেটা থেকে যে উৎপাদন হবে, সেই উৎপাদন থেকে কেউ যদি 100 টাকা জমাতে পারে,
তাহলে সরকারের কাছ থেকে আরও 100 টাকা দেওয়া হবে 2 বছরের জন্য, সেটা জমা হবে তার মূলধন হিসেবে। এবং আমি এর জন্য একটা ব্যাংক তৈরি করেছি, পল্লী সঞ্চয় ব্যাংক। এই পল্লী সঞ্চয় ব্যাংকে এটা থাকবে এবং পল্লী সঞ্চয় ব্যাংকের আস্তে আস্তে প্রকল্প থেকে যারা একটু স্বাবলম্বী হয়ে ওই পল্লী সঞ্চয় ব্যাংকেই তাদের টাকা থাকবে, সেটাই তার মূলধন হিসেবে তিনি যে ব্যবসা বাণিজ্য যেটাই করেন ওই ব্যাংকের থেকেই টাকা নেবেন এবং কাজ করবেন, আবার ব্যাংকে লোন শোধ দেবেন, অর্থাৎ সম্পূর্ণভাবে স্বাবলম্বী হবে। প্রধানমন্ত্রী বলেন, খুব শিগগিরই দ্বিতীয় স্যাটেলাইট উৎক্ষেপণ করা হবে। এ থেকে আবহাওয়ার পূর্বাভাস সহ বিভিন্ন প্রয়োজনীয় তথ্য মিলবে। এ সময় পরিবেশ রক্ষায় সবাইকে গাছ লাগানোর আহ্বান জানান সরকার প্রধান। বঙ্গবন্ধু 1 উৎক্ষেপণ করার ফলে এই যোগাযোগটা, আমাদের তথ্য প্রযুক্তি যোগাযোগ আরো সহজ হয়ে গেছে, কিন্তু একটা স্যাটেলাইটের মেয়াদ থাকে 15 বছর। আমরা যেটা এখন করেছি প্রায় 10 বছর হয়ে গেছে, আমাদের কিন্তু 15 বছর আগে আরেকটা করতে হবে, নইলে এটার মেয়াদকাল শেষ হয়ে গেলে এটা চলবে না। সেটা এখন থেকে আমরা দ্বিতীয় স্যাটেলাইট নির্মাণেরও ব্যবস্থা নিয়েছি, যাতে এবং সেটা আরো শক্তিশালী হবে। সেখানে আমাদের আবহাওয়া বার্তা থেকে শুরু করে সব ধরনের সুযোগ আসবে। পরে আমার বাড়ি আমার খামার প্রকল্পের সদস্যদের মাঝে কৃষি উপকরণ এবং শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেন প্রধানমন্ত্রী। এ সময় সাথে ছিলেন তার ছোট বোন শেখ রেহানা। হাসিব বিল্লাহ, এখন গোপালগঞ্জ। রপ্তানি বাজারে পিছিয়ে পড়ছে চালের গুঁড়া থেকে তৈরি ভোজ্য তেল। 1 বছরের ব্যবধানে রপ্তানি কমেছে $2.33 লাখ বেশি। ব্যবসায়ীরা বলছেন, উৎপাদন খরচ বেশি হওয়ায় বিশ্ববাজারে প্রতিযোগিতায় টিকতে পারছে না বগুড়ার রাইস ব্রান অয়েল। সম্প্রতি টিসিবি থেকে রাইস ব্রান অয়েল কেনায় কিছুটা স্বস্তি মিলগুলোতে। হেদায়েতুল ইসলাম বাবুর প্রতিবেদন, ছবি তুলেছেন রবিউল ইসলাম। ধানের কুড়া থেকে তৈরি ভোজ্য তেল রাইস ব্রান অয়েল দেশের বাজারে তেমন চাহিদা না থাকলেও ভারতে রপ্তানি করে ঈর্ষণীয় সফলতা দেখায় বগুড়ার হাতে গোনা কয়েকটি প্রতিষ্ঠান। 2018 থেকে 22 সাল পর্যন্ত এই 5 বছরে বগুড়া থেকে পাশের দেশ ভারতে রপ্তানি করা হয় $18,77,276.88 রাইস ব্রান। 2022 সালেও $3,80,00,000 ছাড়িয়ে যায় রপ্তানির পরিমাণ। পরের বছর 2023 সালে আগের বছরের তুলনায় $2,33,34,392 রপ্তানি কমে যায় এ খাতে। রাইস ব্রান রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলোর একটি বগুড়া মাল্টি অয়েল মিলস। প্রায় 7 মাস ধরে রাইস ব্রান ক্রুড অয়েল রপ্তানি বন্ধ রেখেছে প্রতিষ্ঠানটি। কর্মকর্তারা বলছেন, টন প্রতি প্রায় $1,000 উৎপাদন খরচ পড়লেও ভারতের বাজারে দাম এখন $850। তাই রপ্তানি বন্ধ রেখে নিজের ফিড মিলে ক্রুড অয়েল ব্যবহার করছেন তারা। ইন্ডিয়াতে আমাদের বাজার কমে যাওয়াতে আমাদের সেল হচ্ছে না, রপ্তানি হচ্ছে না। এই প্রক্রিয়াতে আমাদের যে অনেকগুলো ফিড মিল আছে, ফিড মিলগুলোতে আমরা ইউজ করছি। যদি এই রপ্তানি বৃদ্ধি করতে চাই, তাহলে যদি বাংলাদেশ সরকার 20% ভর্তুকি দেয়, তাহলে রপ্তানিটা বৃদ্ধি পাবে। 2012 সালে বগুড়ায় প্রথম রাইস ব্রান অয়েল উৎপাদনকারী প্রতিষ্ঠান মজুমদার প্রোডাক্টস লিমিটেড। অন্য বেশ কয়েকটি প্রতিষ্ঠানে পরিশোধনের ব্যবস্থা না থাকলেও এই প্রতিষ্ঠানটি পরিশোধন করে বোতলজাত রাইস ব্রান অয়েল ভারতে রপ্তানি করত। বাজার পড়ে যাওয়ায় মজুমদার প্রোডাক্টসও রপ্তানি বন্ধ করেছে। বগুড়ায় রাইস ব্রান অয়েল উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে পুরনো প্রতিষ্ঠান মজুমদার প্রোডাক্টস লিমিটেড রিফাইন্ড অয়েল এখন সরবরাহ করছে টিসিবিকে, যার কারণে আন্তর্জাতিক বাজারে দাম ওঠানামা করলেও বিপদে পড়তে হয়নি এই প্রতিষ্ঠানটিকে। কার্ডধারীদের দেওয়ার জন্য জানুয়ারিতে 189,60 লাখ টাকায় 1,20 লাখ লিটার রাইস ব্রান অয়েল কিনতে 3 প্রতিষ্ঠানের সাথে চুক্তি করে টিসিবি। দেশের বাজারে এই তেলের ব্যবহার বাড়াতে এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন ব্যবসায়ীরা। যেহেতু এটা একটা ভোজ্য তেল এবং ভালো গুণ সম্পন্ন তেল, অতএব এই তেলটাকে আমরা বাজারজাত করি বা বাজারে খাই। এই জন্য টিসিবি এই তেল ওনারা আমাদের কাছ থেকে খরিদ করতেছেন, নিয়ে ওনারা গরিব মানুষের মধ্যে ভর্তুকি মূল্যে বিতরণ করতেছেন, যার কারণে আমাদের এই পণ্যটা বাংলাদেশে বাজারজাত হওয়ার একটা সহজ উপায় হয়েছে। এ পর্যন্ত শুধুমাত্র পাশের দেশ ভারতেই রপ্তানি হয়েছে রাইস ব্রান অয়েল। রপ্তানির মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জনে ব্যবসায়ীদের ভর্তুকি ও ভারতের পাশাপাশি অন্য দেশগুলোতেও রাইস ব্রান অয়েলের বাজার খোঁজার দাবি ব্যবসায়ী নেতাদের।
রাইস ব্র্যান্ডের ক্ষেত্রে এটি আসলে ইন্ডিয়াই একমাত্র আমাদের কাছ থেকে নেয়, এর বাইরে আমরা এখন পর্যন্ত অন্য বিকল্প কোনো মার্কেট আমরা এখনো খুঁজে পাই নাই। বিভিন্ন জায়গায় আমাদের এক্সপোর্ট করা সম্ভব এবং আমরা সেই পণ্যগুলো নিয়ে কাজ করছি। আমরা বিশ্বাস করি খুব দ্রুতই আমাদের আরও নতুন নতুন পণ্য আমরা বগুড়া থেকে বহির্বিশ্বে রপ্তানি করার চেষ্টা আমরা আছি। ধানের তুষ তুলে ফেলার পর চালের উপরে লালচে আবরণই মূলত রাইস ব্রান। বিশেষ প্রক্রিয়ার মধ্য দিয়ে সেই রাইস ব্রানের নির্যাস থেকে আসে ক্রুড অয়েল। পরিশোধন করার পর পাওয়া যায় ভোজ্য তেল। অবশিষ্ট ডি-অয়েলড রাইস ব্রান আবার ব্যবহার হয় পশু পাখির খাদ্য হিসেবে। সারা দেশে 17টি মিলের মধ্যে সচল 15টির মধ্যে বগুড়াতেই আছে 5টি রাইস ব্রান অয়েলের মিল। হেদায়েতুল ইসলাম বাবু, এখন বগুড়া। সরকার নির্ধারিত খরচে বাংলাদেশি কর্মীদের বিদেশ পাড়ি দেওয়া অনেকটা স্বপ্নের মতো, তবে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্মে তা যেন ফিকে হয়ে যাচ্ছে। পরিসংখ্যান বলছে একজন বাংলাদেশির বিদেশ যেতে গড়ে খরচ হয় 4 লাখের বেশি টাকা, যা স্বাভাবিকের চেয়ে কয়েক গুণ বেশি। আবার অভিবাসন বিশেষজ্ঞরা বলছেন রিক্রুটিং ব্যবস্থাপনায় দরকার কঠোর নজরদারি। সাজিদ আরাফাতের প্রতিবেদন। 40 জনের মতো ধরা খাওয়ার পরে আমাদেরকে জেলে নিছে। তো জেলে যাওয়ার কারণ হয়েছে আমাদের অবৈধতা, মানে ওইখানকার আইডি কার্ড ছিল না। তো কোম্পানির উপরে একটা জরিমানা আসে, এরপরে আমাদের উপরে একটা জরিমানা আসে। তো ওইটা একটু কোম্পানির জরিমানাটা পে করতে লেট হয়েছে, এই জন্য আমাদের মনে করেন প্রায় 1 মাস 9 দিনের মতো জেলে থাকতে হয়েছে। আমি মনে করেন 3.5 লাখ টাকার মতো। বিদেশ থেকে ফিরে আসার তিক্ত অভিজ্ঞতা এভাবেই বলছিলেন হাসান তালুকদার। কুমিল্লার দাউদকান্দির মারুকা ইউনিয়নের এই যুবক ভাগ্যবদলের আশায় ওমানে পাড়ি জমিয়েছিলেন 2017 সালে, কিন্তু 5 বছর পর দেশে ফিরে আসেন শূন্য হাতে। হাত ঘুরছে, 3 জনের হাত ঘুরে তারপরে সে সময় প্রায় 4 লাখ টাকা খরচ করে বিদেশে গেলেও পাননি কাঙ্ক্ষিত বেতনের চাকরি। যে কাজের আশায় মা, মাটি আর মাতৃভূমির টান ত্যাগ করেছিলেন, সে আশায় গুঁড়ে বালি। 75 রিয়ালে প্রায় আমি যদি ব্যাংকে পাঠাই তখনকার রেটে দেখেছে 17 কি 16,500 এরকম অ্যামাউন্টটা আসবে। তো আব্বুরে বলতো যে বাড়ি থেকে নিয়ে আসতে, বা উনি আব্বুরে পাঠাই দিত। তো ওইখানে আমি লস খাইছি। তার মতো অনেক অভিবাসীর ভাগ্য মিলিয়ে যায় অমানিসায়। ধার দেনা কিংবা সহায় সম্বল বিক্রি করে যে টাকা ব্যয় করে স্বপ্ন বোনেন, শেষ অবধি তা অধরাই থেকে যায়। যারা দালাল ধরে যায় এটা মানে তো বিপদের কোনো শেষ নাই, তারপরেও কষ্টতে থাকতে হয় গিয়ে আরও। দালালের মাধ্যমে গেলে সিকিউরিটি আছে আবার নাই। বিদেশে যাওয়ার উদ্যোগ করছি, এটা খুবই কঠিন হয়ে যায়। যদি এটা কমে আনা যায়, এই দুর্নীতিটা, সিন্ডিকেটটা, তাহলে অবশ্যই আমাদের জন্য ভালো হবে। মানুষজনের কাছ থেকে ধার কর্জ করে এই 3,80,000 টাকা নিয়ে আমি প্রবাসে যাচ্ছি। তো ওইখানেতে কষ্ট করে এইগুলো এক জায়গায় করে মানুষের ঋণ দিন শোধ করতে হবে, তারপরে হলো নিজের চিন্তা ভাবনা। আমার সম্পূর্ণ টাকাই মানুষের কাছ থেকে নেওয়া। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর প্রবাসী কর্মীদের অভিবাসন ব্যয় সংক্রান্ত জরিপের প্রতিবেদনে দেখা যায়, একজন বাংলাদেশিকে বিদেশে পাড়ি দিতে খরচ করতে হয় 4,16,000 টাকা। বিপরীতে মাসিক গড় আয় 23,000 টাকা। অর্থাৎ খরচ করা টাকা তুলে আনতে সময় লাগে গড়ে প্রায় 17 মাসেরও বেশি। দক্ষ পুরুষ অভিবাসীদের ক্ষেত্রে এই ব্যয় 4,27,000, যাদের মাসিক আয় 29,000 টাকা। তবে অদক্ষ অভিবাসীদের ক্ষেত্রে সে ব্যয় বেড়ে দাঁড়ায় 4,77,000 টাকায়। আর গৃহকর্মীদের বিদেশ গমনের খরচ পড়ে 1,18,000 টাকা। মাসিক 16,000 টাকা বেতনে এই ব্যয় তুলতে তাদের সময় লাগে প্রায় 7 মাস। পরিসংখ্যানে আরও দেখা যায়, বাংলাদেশ থেকে সিঙ্গাপুরগামী অভিবাসীদের খরচ সবচেয়ে বেশি, 5,74,000 টাকা। সরকার নির্ধারিত ফির তুলনায় যা প্রায় 3 লাখ টাকা বেশি। সৌদি আরবে যেতে ব্যয় 4,36,000 টাকা, নির্ধারিত ব্যয়ের চেয়ে 2.5 লাখ টাকার বেশি। সর্বোচ্চ ব্যয়ের এই তালিকায় 3য় অবস্থানে মালয়েশিয়া, 4র্থ কাতার ও 5ম অবস্থানে আছে ওমান। অভিবাসন ব্যয় কমাতে সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে G2G চুক্তি থাকলেও তা মানা হচ্ছে না। কর্মী নিয়োগ প্রক্রিয়া যেন অনেকটাই মধ্যস্বত্বভোগীদের দখলে। আর তাই অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশ থেকে বিদেশ যেতে ব্যয় যেমন বেশি, তেমনি অভিবাসন ব্যয়ের বিপরীতে প্রবাসী আয়ের পরিমাণ অনেক কম। অভিবাসন ব্যয় বেশি হওয়ার কারণ হিসেবে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্যকে দুষছেন অভিবাসন বিশেষজ্ঞরা। সৌদি আরব থেকে বা অন্য যে কোনো দেশ থেকে এমপ্লয়মেন্ট, মানে যে ভিসাটা, ডিমান্ডটা আনা থেকে আরম্ভ করে বাংলাদেশে যে কর্মী যাবে, এখানে প্রত্যেকটা ধাপে 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 মিডলম্যান বা মধ্যস্বত্বভোগী রয়েছে। আমাদেরকে যে মধ্যস্বত্বভোগী যে রিক্রুটমেন্ট সিস্টেম, সেটাকে কি করে আসলে একটা ওয়ান স্টপ সেন্টার বা একটা ডিজিটালাইজেশন প্রক্রিয়ার মধ্যে আনা যায়, সেটা আমাদের যেমন নিশ্চিত করতে হবে। পাশাপাশি কিন্তু যে যাচ্ছে তারও দায়িত্ব রয়েছে।
অভিবাসী কর্মী উন্নয়ন প্রোগ্রাম ওকাপ বলছে অভিবাসন খরচ বৃদ্ধির অন্যতম কারণ ভিসা বাণিজ্য। দেশের বেশ কিছু রিক্রুটিং এজেন্সি অভিবাসন ব্যয় নিয়ন্ত্রণের সঙ্গে জড়িত, যাদের খপ্পরে পড়ে বাড়তি টাকা গুনতে হচ্ছে। যে একজন মানুষ 5 লক্ষ টাকা দিয়ে যাচ্ছে, এই 5 লক্ষ টাকার একটা বড় অংশ কিন্তু বিদেশে চলে যাচ্ছে ভিসা কেনার জন্য। প্রচুর পরিমাণে ভিসা ট্রেডিং হচ্ছে, যে ওই দেশের কোনো এমপ্লয়ারের সাথে এই দেশের রিক্রুটিং এজেন্সির যারা সম্পৃক্ত তারা কিন্তু ভিসাগুলা কিনছে, এবং এই ভিসাগুলা কেনার কারণে তাদেরকে একটা বড় ফি দিতে হচ্ছে, এবং এইটা কমানোটা আসলে এটা দায়িত্ব হচ্ছে রাষ্ট্রের। অভিবাসন ব্যয় কমানোর বিষয়টি আলোচনা হচ্ছে দীর্ঘদিন থেকেই, কিন্তু এই ব্যয় কমানোর উদ্যোগ আশ্বাসেই সীমাবদ্ধ। একজন মানুষ যদি বিদেশ যাবে, সে বিদেশ যাওয়ার জন্য যদি তার ভিটামাটি বিক্রি করে ফেলে, তাহলে তার লাভটা হলো, সেদিকে বিবেচনা করেই আমরা কাজ করে যাচ্ছি। আন্ডারস্ট্যান্ডিং করে কমাইতে হবে, অনেক আরও কমাইতে হবে, যাতে একজন গরিব লোক বিদেশে যাওয়ার পর তার কাজ করার পরে যাতে তার পরিবার ভরণ পোষণ করতে পারে ভালোভাবে। অভিবাসীদের শ্রমে ঘামে সচল দেশের অর্থনীতি, তাই শুধু অভিবাসন ব্যয় কমানো নয়, পুরো সেক্টরেই সংস্কারের তাগিদ বিশেষজ্ঞদের, যেন নিরাপদ অভিবাসন, দক্ষ জনশক্তি প্রেরণ ও রেমিটেন্স প্রবাহ যুগপৎ বৃদ্ধি পায়। সাজিদ আরাফাত, এখন, ঢাকা। শান্তবাজারের পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। কিছুক্ষণ পরে ফিরছি, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন শান্তবাজার। হজযাত্রার দ্বিতীয় দিনে 9টি ফ্লাইটে সৌদি যাচ্ছেন প্রায় ৩,৫০০ হজযাত্রী। এদিন সময় মতো ছেড়েছে সবগুলো ফ্লাইট। তবে হাতে সময় মাত্র একদিন থাকলেও ভিসা জটিলতা কাটেনি ৩০,০০০-এর বেশি যাত্রীর, যদিও সমাধানের আশা কর্তৃপক্ষের। বিস্তারিত সিফাত শাহরিয়ারের প্রতিবেদনে। লম্বা সফর শুরু কয়েক ঘন্টা পর, বিদায় বেলায় তাই এমন আলিঙ্গন। পরিবার বিদায় দেন আনন্দ অশ্রু মেখে। এই সফরে যারা পরিবারের সাথে নিতে পারেন তাদের আনন্দ যেন আরেকটু বেশি। সুরাইয়া ও মাসুম এমন এক যুগল, প্রথমবার যাচ্ছেন হজ করতে। দুইজনে একাত্রে যাওয়ার ইচ্ছাটা হলো এ কারণে যে সারা জীবন তো একাত্রেই কাটাইছি, বাকি আল্লাহর ঘর কবে যাব, একাত্রেই থাকি। একাত্রে থাকলে আল্লাহর রহমত, আল্লাহর বরকত আমাদের প্রতি হয়তো আল্লাহর নিয়ামত আসতে পারে। দেশের নানা প্রান্ত থেকে আসা কাফেলা এখন হজ ক্যাম্পে। ইহরামের অভিন্ন পোশাকের মতো সবার উদ্দেশ্যও এক। আমি সহ আমার মা, আমার ছোট বোন, ফুফু, ওনারা যাচ্ছি। আর আলহামদুলিল্লাহ এটা একটা আলাদা মজা। আল্লাহর মেহমান হয়ে যাচ্ছি, যাতে আমাদেরকে আল্লাহ তাআলা কবুল করেন, আমরা এই একটা আশা নিয়ে যাচ্ছি। সন্তানরা আছে, ভাই বোন, পাড়া প্রতিবেশী সবাই আছে, দেশবাসী সবার জন্য দোয়া করব। নির্যাতিত মুসলমানদেরকে শান্তি দান করেন, আমি এটাই কামনা করি মনে প্রাণে। হজযাত্রার দ্বিতীয় দিন 9টি ফ্লাইটে সৌদি যাচ্ছেন ৩,৫০০ যাত্রী, যেখানে বিমান বাংলাদেশ ও ফ্লাইনাস এয়ারলাইন্স যাত্রা করবে 4 বার করে, যার সাথে যুক্ত হয়েছে প্রথম দিনে যাত্রা করতে না পারা একটি বিমানও। এমন ঘটনা আর হবে না, আশ্বাস হজ অফিস পরিচালকের। তাদের আসলে সিস্টেমের একটু ম্যাচ ছিল, আমাদেরকে যেটা বলা হয়েছে সেটা শুরুতে আমাদেরকে শেয়ার করা হয়নি। আশা করি যে সেই ডিলেটি আর হবে না, কেননা আমরা যে ফ্লাইট শিডিউল যেভাবে করা আছে, সিভিল এভিয়েশন, বিমান বাংলাদেশ, সৌদি এয়ারলাইন্স এবং ফ্লাইনাস প্রত্যেকের সাথে কোঅর্ডিনেট করা আছে। এদিকে হাতে মাত্র একদিন সময় থাকলেও ভিসা জটিলতার সমাধান হয়নি ৩০,০০০-এর বেশি যাত্রীর, যদিও হাব সভাপতি দাবি করছেন এ সময়ের মধ্যেই সমাধান হয়ে যাবে। ভিসা নিয়ে আমি মনে করি আর শঙ্কার কোনো কারণ নেই, এবং অন্যান্য যে সব প্রস্তুতি দরকার সেখানেও আমাদের সব কিছু যথার্থ আছে। আর এজেন্সিগুলিকে আমরা জানিয়ে দিয়েছি, অবশ্যই তাদেরকে আগামীকাল সন্ধ্যার মধ্যেই, অর্থাৎ সৌদি আরব সময় বিকাল ৫টা, এর মধ্যেই তাদেরকে সব ভিসা সম্পন্ন করতে হবে। সরকারি ও বেসরকারি মাধ্যমে এখন পর্যন্ত ভিসা পেয়েছেন ৫১,৫০০ হজযাত্রী। সিফাত শাহরিয়ার, এখন, ঢাকা।
উৎপাদন সক্ষমতা থাকলেও ডলার সংকটের কারণে পাওয়ার প্ল্যান্ট বন্ধ রাখার তীব্র গরমেও করতে হচ্ছে লোডশেডিং। এমনটা জানিয়ে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী বললেন, পরিস্থিতি সামলাতে গরমের মৌসুমে গ্রামের সঙ্গে শহরের লোডশেডিং ভাগাভাগি করার পরিকল্পনা চলছে। মাঝার মাহবুব জানাচ্ছেন বিস্তারিত। বিগত কয়েক দশকের মধ্যে সর্বোচ্চ টানা তাপপ্রবাহে গেল এপ্রিলে বিদ্যুতের চাহিদা ও উৎপাদনও ছিল সর্বোচ্চ। 22 এপ্রিল একদিনের রেকর্ড উৎপাদন ছিল 16,477 মেগাওয়াট। যদিও বিদ্যুৎ বিভাগ জানিয়েছিল 18,000 মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের প্রস্তুতি নিয়ে রেখেছে তারা। এরপরেও এই গরমের মৌসুমে লোডশেডিং করতে হয়েছে প্রতিদিন 2,500 মেগাওয়াটের বেশি। দেশে বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা দাঁড়িয়েছে 27,000 মেগাওয়াটে। এরপরেও 18,000 মেগাওয়াট চাহিদার বিপরীতে কেন 2,500 মেগাওয়াট লোডশেডিং করতে হয়েছে তার উত্তর দিলেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। বললেন, ডলার সংকটের কারণে বন্ধ রাখতে হয়েছে পাওয়ার প্ল্যান্ট। আভাস দিলেন, ডলারের দাম বাড়ায় বাড়বে বিদ্যুৎ উৎপাদন খরচ ও জ্বালানি তেলের দাম। ফুয়েল যোগান দিতে হবে, গ্যাস যোগান দিতে হবে, তেল যোগান দিতে হবে, এই বিষয়গুলো আমাদের বিশেষভাবে দরকার। এখন সেটা যোগান দিতে গেলে কি লাগে? অর্থ লাগে। তো সময় মতো সেটারও ব্যবস্থা করতে হয় আমাদেরকে। এই জায়গা টানা পড়ার মধ্যে, যার কারণে গত মাসে কিছুটা আমাদের ব্যাঘাত ঘটছে, কারণ অনেক পাওয়ার প্ল্যান্ট নিজেরা চালু করেন। মন্ত্রী আরও জানান, গরম মৌসুম শেষ হওয়ার আগে আরও কিছু লোডশেডিং করতে হবে। তবে তা সামাল দিতে গ্রাম শহরে লোডশেডিং সমন্বয়ের পরিকল্পনা করছে বিদ্যুৎ মন্ত্রণালয়। আগামীতে হয়তো আমরা ঢাকার ভিতরে এবং ঢাকার আশেপাশে কিছু লোডশেড করব। কিছুটা যদি করতে হয়, যদি আমাদের প্রয়োজন হয়, আর আমি মনে করতেছি যে প্রয়োজন হবে না হয়তো, আমরা তো প্রস্তুত। বছরে 4 বার বিদ্যুতের দাম বাড়ানোর যে পরিকল্পনা আইএমএফকে দেওয়া হয়েছে তা শিগগিরই কার্যকর শুরু হবে বলেও জানান বিদ্যুৎ প্রতিমন্ত্রী। মাঝার মাহবুব, এখন ঢাকা। মৌসুমের আগেই হাসপাতালে বাড়ছে ডেঙ্গু রোগী। চিকিৎসকরা বলছেন, এবার ডেঙ্গু আক্রান্তের লক্ষণে এসেছে পরিবর্তন। দীর্ঘ সময় সর্দি জ্বর থাকার পর শনাক্ত হচ্ছে ডেঙ্গু, তাই চিকিৎসা নিতেও হচ্ছে দেরি। গেলবারের চেয়ে একই সময়ে হাসপাতালে রোগী ভর্তি আছে 3 থেকে 4 গুণ। বিস্তারিত আসিফ ইকবালের প্রতিবেদনে। এপ্রিল থেকে 1 মাসের বেশি তীব্র তাপপ্রবাহে অতিষ্ঠ নগর জীবনে স্বস্তি হয়ে আসে বৃষ্টি। গেল 1 সপ্তাহ থেকে কম বেশি সবখানেই ঝরছে বৃষ্টি, কিন্তু নতুন শঙ্কা নগরবাসীর। বৃষ্টির জমা পানিতে জন্ম নিচ্ছে এডিস, সাথে ডেঙ্গুর প্রাদুর্ভাব, যে কারণে ডেঙ্গুর মৌসুম শুরুর আগেই হাসপাতালে ভর্তি হচ্ছে ডেঙ্গু রোগী। আবহাওয়া পরিবর্তনজনিত ঠান্ডা জ্বরের সাথে অনেকেই গুলিয়ে ফেলছেন ডেঙ্গুর লক্ষণকে। দীর্ঘ সময় সর্দি কাশির সাথে জ্বর থাকলেও বোঝা যাচ্ছে না কারো কারো ডেঙ্গু। এতে হাসপাতালে যেতে বা চিকিৎসা নিতে হচ্ছে বিলম্ব। বৃষ্টি পানিতে ভিজার পরে বাসা আসার পরে একটু জ্বর অনুভব তারপর প্রাথমিক চিকিৎসা করা হয়। এভাবে 4-5 দিন কেটে যাওয়ার পরে লাস্ট আমরা 7 তারিখ যখন আমরা সকল পরীক্ষা নিরীক্ষা করে বাবারে ঢাকা এনে পরীক্ষা করার পরে দেখলাম যে আসলে বাবা ডেঙ্গু আক্রান্ত। বাড়িতে আমি 3-4 দিন ওষুধ খাইছি, কোনো অ্যান্টিবায়োটিক খাইছি, ডাক্তার দেখাই নাই, কমতেছে না। পরে আমি চিকিৎসা না করে ঢাকা চলে এসেছি। কয় তারিখে এসেছি? ঢাকা 7 তারিখে আসা। ঢাকা 7 তারিখে চলে আইয়া সব পরীক্ষা করে দেখি যে ডেঙ্গু। হাত টিপতে হাতটা ব্যথা হয়ে গেছে, রক্ত শুধু ফুলে গেছে এরকম অবস্থা। পরে নিচে ফার্মেসির ডাক্তার বসে সন্ধ্যার পরে ওইখানে দেখাইছে পরে পরীক্ষা দিছে। রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে গেল বছর এপ্রিল ও মে মাসে যেখানে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগী ছিল 68 ও 76 জন, সেখানে এবছর একই সময়ে তা বেড়ে দাঁড়িয়েছে 224 ও 215 জনে। বিশেষজ্ঞরা বলছেন, গেলবারের তুলনায় এবার ডেঙ্গুর লক্ষণের ধরনেও এসেছে পরিবর্তন। তাই ডেঙ্গুর কোনো লক্ষণ দেখা দিলে দেরি না করে দ্রুত চিকিৎসকদের পরামর্শ নিয়ে ডেঙ্গু পরীক্ষা করার পরামর্শ তাদের। যে কোনো জ্বর হলে অপেক্ষা না করে, ভাইরাসের দোহাই অপেক্ষা না করে সরাসরি হাসপাতালে আসুন। আবারও বলি জোর দিয়ে যে এবার যে ডেঙ্গুর প্রেজেন্টেশন গত বছর যেটা দেখছি, এটা কিন্তু ক্লাসিক ডেঙ্গুর ফিচার নয়। কেউ ডায়রিয়া নিয়ে আসতেছে, কেউ নিউমোনিয়া নিয়ে আসতেছে, কেউ মাথা ব্যথা নিয়ে আসতেছে, কেউ পেটে বুকে পায়ে পানি জমে যাচ্ছে, কারোর কিডনি অক্ষয় হয়ে যাচ্ছে, কেউ জন্ডিস নিয়ে আসতেছে। সুতরাং কে কীভাবে আসবে, এটা আমার মনে হয় রোগীর বিচার না করে ইমিডিয়েটলি তার উচিত হবে একজন চিকিৎসকের যে এই সম্পর্কে সচেতন, তারপর অবশ্যই। ডেঙ্গু থেকে বাঁচতে বাড়ির চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। আসিফ ইকবাল,
এখন ঢাকা। সন্ধ্যাবাজারে নিচ্ছে আরো একটা বিরতি, ফিরছি একটু পর। বিরতির পর ফিরে এলাম, দেখছেন সন্ধ্যাবাজার। চট্টগ্রামে কর্ণফুলী নদী রক্ষায় ব্যতিক্রমী আন্দোলন কর্মসূচি পালিত হয়েছে। এতে সাম্পান বাইচ, সাম্পান র্যালি, চাটগাইয়া সাংস্কৃতিক উৎসব সহ নানা আয়োজনে কর্ণফুলীর দখল দূষণের প্রতিবাদ জানান চট্টগ্রামবাসী। এ সময় নদী ও সাম্পান মাঝিদের রক্ষায় উদ্যোগ গ্রহণের জন্য প্রশাসনের কাছে দাবি জানান আয়োজকরা। শোয়েব রহমানের প্রতিবেদন। পটকা ফুটতেই বৈঠা হাতে সক্রিয় হয়ে ওঠেন মাঝিরা। তালে তালে বৈঠা বেয়ে এগিয়ে যেতে থাকেন সামনের দিকে। যখন এ খেলা শুরু হলো তখন নদীতে ভাটার টান, তা উপেক্ষা করেই এগিয়ে চলছেন মাঝি মাল্লারা। মূলত নদী রক্ষায় আন্দোলনের অংশ হিসেবেই এই সাম্পান বাইচ, কারণ অর্থনৈতিকভাবে এই নদীর গুরুত্ব অপরিসীম। দেশের আমদানি রপ্তানির 95% সম্পন্ন হয় চট্টগ্রাম বন্দর দিয়ে, যা কর্ণফুলী নদীর তীরে অবস্থিত। অথচ ব্যবসা বাণিজ্যের প্রাণখ্যাত এই নদী আজ দখল দূষণে বিপর্যস্ত। সাম্পান মাঝিদের যে ঘাট, সেটা তাদেরকে ফিরিয়ে দেন, মাঝিদেরকে বাঁচিয়ে রাখতে হবে আমাদের, তাদেরকে সংশ্লিষ্ট করে, যে কারণে আমরা এই সামাজিক আন্দোলন 18 বছর ধরে করছি। 2021 সালের চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বর্জ্য বিষয়ক রিপোর্টে দেখা যায় কর্ণফুলীতে দৈনিক 785 টন বর্জ্য মিশছে। এর মধ্যে রয়েছে 140 টন প্লাস্টিক বর্জ্য। এই দূষণ ছাড়াও নদী পার দখল করে গড়ে উঠেছে ব্যবসা প্রতিষ্ঠান, স্থাপনা। এতে সংকুচিত হয়ে প্রাণ হারাচ্ছে অর্থনীতির প্রাণকেন্দ্র এ নদী। এই নদী বাঁচলে বাংলাদেশ বাঁচবে। কর্ণফুলীর দূষণ প্রতিরোধ করার জন্য অবৈধ দখলদার যেন এখানে দখল করতে না পারে, আমরা প্রশাসন পাশে আছি। জনসাধারণ যখনই এই ধরনের কোনো ঘটনা ঘটবে আমাদেরকে যেন তথ্য দিয়ে সহযোগিতা করে। এ নদীতে সাম্পান বেয়ে জীবিকা নির্বাহ করেন 1000 মাঝি। তাদের অভিযোগ, প্রভাবশালী মহল ঘাটের নিয়ন্ত্রণ নিচ্ছে। এমনটা চললে বংশ পরম্পরায় যারা প্রকৃত সাম্পান মাঝি, তারা এ পেশা থেকে দূরে সরে যেতে বাধ্য হবে বলেও জানান তারা। সাম্পানের মাধ্যমে যে যাত্রী পারাপার করে আমাদের এই পারে সাম্পান মাঝি যারা আছে, তারা তাদের জীবিকা নির্বাহ করে। কিন্তু এই বড় লোকেরা যদি ঘাটটা নিয়ে ফেলে, তাহলে এই সাম্পান মাঝিগুলো কই যাবে? তাদের পেশা, ঐতিহ্য সবকিছু হারাবে এবং কর্ণফুলীর সুনামও নষ্ট হবে। 3 দিনের এ আয়োজনের শুক্রবার ছিল শেষ দিন। সাম্পান বাইচের পাশাপাশি অনুষ্ঠিত হয় ঐতিহ্যবাহী চাটগাইয়া মেলা। এর আগে কর্ণফুলী নদী রক্ষায় সাম্পান র্যালি, সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয়। শোয়েব রহমান, এখন চট্টগ্রাম। ছুটির দিনে ফুড অ্যান্ড এগ্রো এক্সপোতে ছিল ক্রেতা দর্শনার্থীর ভিড়। ফসলের উৎপাদন বাড়াতে মেলায় আসা আধুনিক বিভিন্ন যন্ত্রের সঙ্গে পরিচিত হন কৃষি উদ্যোক্তারা। বিস্তারিত আসিফ ইকবালের প্রতিবেদনে। কৃষি প্রধান বাংলাদেশে অনেকদিন ধরেই সনাতন পদ্ধতিতে মাঠে কাজ করছেন কৃষিজীবী মানুষ। কিন্তু সময়ের সাথে সাথে জনসংখ্যা বৃদ্ধি এবং ফসলি জমি কমায় উৎপাদন বাড়াতে আধুনিক প্রযুক্তিতে আগ্রহী হচ্ছেন কৃষকরা। এমন প্রেক্ষাপটে আধুনিক প্রযুক্তি ও যন্ত্রপাতির সাথে পরিচয় করিয়ে দিতে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় চলছে 3 দিনের ফুড অ্যান্ড এগ্রো এক্সপো। বিভিন্ন স্টলে প্রদর্শিত হচ্ছে কৃষি ও খাদ্য প্রক্রিয়াজাত করার আধুনিক যন্ত্রপাতি। বেসিক্যালি উই আর সিইং লট অফ পিপল যাদের কাছে ফার্ম আছে, ওই ফার্মে ওরা এখন কাল্টিভেশন করছে, বাট ওদের কাছে একটা আইডিয়া নেই, পরিকল্পনা নেই যে আমরা কি করে জলটা বাঁচাই, বা কি করে আমরা ইমপ্রুভমেন্ট ইন গ্রোথ অফ ক্রপস করি, বা কি করে আমরা লেবার কস্টটা কম করি। বাজারজাত করার জন্য যে প্যাকেজিং এর বিষয়টা তারা সেভাবে জানে না, কারণ এখান থেকে ওই কুষ্টিয়া গিয়ে সাপোর্ট দেওয়ার মতো থাকে না। তো তারা এখানে এসে যেমন মেশিনারিজ দেখছে, পাশাপাশি আমাদের এখানে এসে তারা প্যাকেট সম্পর্কে জানতে পারছে। প্রান্তিক কৃষক লেভেল থেকে শুরু করে যারা কমার্শিয়ালি বাগান করছে, হ্যাঁ, তো সবাই আসতেছে। তো আমরা তাদের প্রচুর সাড়া পাচ্ছি এবং তারা নতুন নতুন প্রযুক্তি নিয়ে খুবই ইন্টারেস্টেড। ছুটির দিনে প্রদর্শনীতে উদ্যোক্তাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। নতুন প্রযুক্তির সাথে পরিচিত হওয়ার পাশাপাশি অনেকেই নিচ্ছেন যন্ত্রপাতি ব্যবহারের ধারণা। এদের কাছ থেকে নতুন কোনো আইডিয়া ওর যদি আপনার ওদের মেশিনারিজ, ওরা কি ধরনের ইনগ্রিডিয়েন্টসটা ব্যবহার করে, এটা বাংলাদেশে আসলে পসিবল করা সম্ভব কিনা, প্রোডাকশন করা সম্ভব কিনা, বাই কন্ট্যাক্ট ওদের সাথে এটা কমিউনিকেশন করে জিনিসটা সামনের দিকে আরো ভালোভাবে কাজ করা যায় কিনা। আমরা মূলত কৃষি নিয়ে কাজ করি, তা আসলে মেলা যখন যে কোনো ধরনের মেলা হয়, আমরা আসার উদ্দেশ্যটা হচ্ছে যেন আমরা দেখি যে আসলে নতুন প্রযুক্তির কি আসছে। রেগুলার যে ইনোভেশনগুলো হয় সেটাই কিন্তু ফোকাস হয় মেলাতে। সো এই ইনোভেশনগুলো যদি আমরা কালেক্ট করতে পারি, তাহলে আমরা কিন্তু আমাদের যে
এগ্রিকালচার বা যেই সিস্টেমগুলো আমরা ফলো করি সেই সিস্টেমের সাথে আমাদের যে ডেভেলপমেন্টটা আসা উচিত সেটার সাথে একটা সমন্বয় হয়। প্রদর্শনীতে কৃষি যন্ত্রপাতির পাশাপাশি রয়েছে দেশি বিদেশি বিভিন্ন খাবার স্টল। শনিবারও সকাল 10:30 থেকে রাত 8টা পর্যন্ত চলবে প্রদর্শনী। আসিফ ইকবাল, এখন ঢাকা। সন্ধ্যাবাজারে নিচ্ছে আরো একটা বিরতি, ফিরছি একটু পর। বিরতির পর ফিরে এলাম। দেখছেন সন্ধ্যাবাজার। ওরা দেশের বাইরের খবর। 1.5 মাসেরও বেশি সময় জেলে থাকার পর অবশেষে জামিন পেলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। শুক্রবার দেশটির সুপ্রিম কোর্ট তাকে 21 দিনের অন্তর্বর্তীকালীন জামিন দেয়। সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জীব খান্না ও দীপঙ্কর দত্ত দুই পক্ষের মতামত শোনার পর জামিন মঞ্জুর করেন। জামিনে থাকা অবস্থায় নির্বাচনী প্রচারে অংশ নিতে পারবেন কেজরিওয়াল। সুপ্রিম কোর্টের এ রায় আম আদমি পার্টিকে ভোট হওয়ার নতুনভাবে উজ্জীবিত করে তুলবে বলে মনে করা হচ্ছে। এমনকি কেজরিওয়ালের জামিনের খবর পেয়ে স্বস্তি প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে 2 জুন কেজরিওয়ালকে কারা কর্তৃপক্ষের কাছে আত্মসমর্পণ করার নির্দেশ দিয়েছেন ভারতের সুপ্রিম কোর্ট। দিল্লির আবগারি নীতিকাণ্ডে গত 21 মার্চ তাকে গ্রেপ্তার করা হয়েছিল। বাংলাদেশ জিম্বাবুয়ের মধ্যকার চতুর্থ টি20 ম্যাচের খবর জানাচ্ছিলেন সহকর্মী শরীফ রওশন। এর সাথে শেষ করছি সন্ধ্যাবাজারের আয়োজন। এখন টেলিভিশনের ওয়েবসাইট দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া এখন টেলিভিশন ফেসবুক দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।